আলকেমি নিয়ে গবেষণার ইতিহাসটা নতুন নয়। প্রাচীনকাল থেকে রাজা বাদশারা অনন্ত জীবনের খোঁজে অমৃত সুধা পানের আশায় রাজ্যের বড় বড় বিজ্ঞানী আর গবেষকদের দিয়েছেন যথেষ্ট পৃষ্ঠপোষকতা। তবে প্রাচীনকালে সে অমৃত সুধা পাওয়া হয়ে ওঠেনি তাদের। এ যুগে এসেও থেমে থাকেননি অমৃত সুধার সেই খোঁজ। আধুনিক রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান নিজেও ছিলেন একজন আলকেমিস্ট। আলকেমি নিয়ে গবেষণা করতে করতেই তিনি তৈরি করে ফেলেছিলেন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইকুয়ারেজিয়ার মতো সলিউশন। তবে আলকেমির মূল উদ্দেশ্য পরশপাথর কিংবা অমৃত সুধার হিসাব মেলাতে পারেননি তিনিও। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষক পরশপাথর কিংবা অমৃত সুধা বানানোর একাধিক উপায়ের খোঁজ পাওয়ার দাবি করলেও মূলত ঐতিহাসিক দলিল সেগুলোকে নাকচ করে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ যে কিছু হয়নি তা নয়। খ্রিস্টের জন্মেরও ৩০০ বছর আগে মারিয়া নামে এক আলকেমিস্টের কথাই ধরা যাক। পরিচিত সমাজে যিনি ইহুদি মারিয়া নামে পরিচিত ছিলেন। জানা যায় তিনি বেশ কিছু রাসায়নিক যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। এগুলোর সাহায্যে তিনি ধাতুকে সোনায় পরিণত করতে পারতেন। ইহুদি মারিয়াকে বলা হয় ইতিহাসের প্রথম আলকেমিস্ট। এরপর ত্রয়োদশ শতকে জার্মান বিশপ অ্যালবার্টাস ম্যাগনাসও ধাতু রূপান্তরের গুপ্তবিদ্যা জানতেন বলে মনে করা হয়। হালের সেরা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনকে পদার্থবিদ হিসাবে সবাই চিনি, কিংবা ক্যালকুলাসের আবিষ্কারের কারণে তাকে গণিতবিদ হিসেবেও হয়তো চেনেন অনেকে। কিন্তু শেষ বয়সে নিউটন যে আলকেমির গবেষণা করে কাটিয়ে দিয়েছিলেন সেটি কি আমরা জানি? আজ সেসব কথা থাক, আজ বরং আমরা জেনে আসি নিকোলাস ফ্লামেলের কথা, ইতিহাসে যার পরিচয় সর্বশ্রেষ্ঠ আলকেমি হিসাবে। নিকোলাস ফ্লামেলের নামটা দেখেই যারা চমকে উঠেছেন এবং ভাবছেন হ্যারি পটার সিরিজের সেই বিখ্যাত ফিলোসফার স্টোন বানানোর কারিগরের কথা, তাদের জানিয়ে রাখি এই চরিত্রের স্রষ্টা কিন্তু জেকে রাউলিং নন। আর সবচেয়ে বড় কথা, এটি কোনো ফিকশনাল ক্যারেক্টারই নয়। বাস্তবে নিকোলাস ফ্লামেল নামের এক আলকেমিস্ট ছিলেন যিনি আলকেমি জগতে সবচেয়ে প্রসিদ্ধ। প্যারিসে তার নামে একটি রাস্তাও আছে। ফ্লামেল কেন এত প্রসিদ্ধ? তিনি কি পেরেছিলেন পরশপাথর বানাতে, কিংবা পেয়েছিলেন অমৃত সুধার খোঁজ? চলুন তবে জেনে আসা যাক ইতিহাসের সেসব রহস্যময় অধ্যায়ের গল্প। চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা। প্যারিসের এক মফস্বল এলাকায় জন্ম নেন ফ্লামেল। নাম পন্টোয়েজ। তার শৈশবকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে এটুকু নিশ্চিত হওয়া যায় যে কম বয়সেই তিনি একটি বইয়ের স্টল দিয়েছিলেন। স্টেশনের প্ল্যাটফর্মে কিংবা নীলক্ষেতের ফুটপাতে যেসব বইয়ের দোকান থাকে ঠিক সেরকম খুব ছোট্ট এই দোকান থেকে যাত্রা শুরু হয় ফ্লামেলের। ছোট্টবেলা থেকেই বইয়ের প্রতি তার ছিল অসম্ভব নেশা। যেহেতু বইয়ের দোকান ছিল তার, তাই বই পড়ার সেই তৃষ্ণাও তিনি মিটিয়েছেন ভালোভাবে। তার সবচেয়ে বেশি আগ্রহ ছিল নিষিদ্ধ বইগুলোতে। এসব গুপ্ত জ্ঞানের সন্ধান করতে করতেই তার পড়া হয়ে যায় আলকেমির বই। মিশরীয়, গ্রিক কিংবা আরবদের লেখা আলকেমির বইগুলি তিনি আগ্রহ করে কৌতূহলের সাথে শেষ করেন। এর মধ্যে একদিন তার দোকানের সামনে হাজির হন এক ফেরিওয়ালা। তিনি এসেছিলেন কিছু বই বিক্রির জন্য। হঠাৎ তার নজরে পড়ে পুরনো বান্ডিং এ বাঁধানো একটা বই, যার কোনাগুলো সোনায় মোড়ানো। বইয়ের উপরে লেখকের নাম আব্রাহাম দ্য জিউ। বিখ্যাত ইহুদি যুবরাজ আব্রাহামের লেখা বইটি চিনতে ভুল হয়নি ফ্লামেলের। তিনি কোনো দামাদামি ছাড়াই 2 ফ্লোরিন দিয়ে বইটি কিনে নেন। আলকেমি সম্পর্কিত এই বইটি ফ্লামেলের জীবনে এসেছিল আশীর্বাদ হয়ে। 21 পৃষ্ঠার এই বইটি খুলেই তিনি দেখলেন বইটি কয়েক খণ্ডে ভাগ করা এবং প্রত্যেক খণ্ডের মাঝের একটি ফাঁকা পৃষ্ঠায় বিভিন্ন প্রতীক আঁকা। আলকেমির বিষয়ে তার পূর্বেই জ্ঞান ছিল। ফ্লামেলের আর বুঝতে বাকি রইল না যে এই চিহ্নগুলোই আলকেমি সম্পর্কিত। কিন্তু সমস্যা দেখা দিল অন্যখানে। তিনি বইটির মর্মোদ্ধার করতে পারলেন না, কারণ বইটি লিখেছিলেন একজন ইহুদি যুবরাজ, আর নিশ্চিতভাবে হিব্রুতে। ফলে এমন কারো সন্ধান করতে লাগলেন যিনি হিব্রুতে পারদর্শী, একই সাথে আলকেমি বিষয়েও সিদ্ধহস্ত। তিনি বইয়ের বেশ কিছু পৃষ্ঠা কপি করে সাহায্যের আশায় বিভিন্ন লোকের কাছে গেলেন, কিন্তু আলকেমির কথা শুনতেই ফ্লামেলের কপালে বিদ্রূপ ছাড়া কিছুই জুটল না।
21 বছর এভাবেই কেটে গেল, কিন্তু ফ্লামেল সেই বইয়ের রহস্য ভেদ করতে পারলেন না। ফ্রান্সের এমন কোনো পণ্ডিত হয়তো বাকি ছিল না যার দরজায় ফ্লামেল ধর্ণা দেননি। তিনি ভাবলেন কোনো ইহুদি হয়তো এ বিষয়ে তাকে সাহায্য করতে পারবে, কিন্তু ফ্রান্স থেকে ততদিনে ইহুদিদের বিতাড়িত করা হয়েছে। তারা পালিয়ে আশ্রয় নিয়েছে স্পেনের মালাগা আর গ্রানাডার মুসলিম শাসিত এলাকায়। ফলে তিনি কাল বিলম্ব না করেই যাত্রা শুরু করলেন স্পেনের উদ্দেশ্যে। আর এই কথা রাখলেন অতি গোপন। শুধুমাত্র তার স্ত্রী পেরলেন ছাড়া কেউ জানল না সে কথা। এখানে বলে রাখি, নিকোলাস ফ্লামেল পেরনেল নামক এক বিধবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত রূপবতী এবং জ্ঞান পিপাসু। পেরলেনের পৃষ্ঠপোষকতা আর সম্পদের কারণেই ফ্লামেল আলকেমি গবেষণার উন্মুক্ত দ্বারের সন্ধান পেয়েছিলেন। যাই হোক, তীর্থযাত্রার নাম করে ফ্লামেল বেরিয়ে পড়েন স্পেনের উদ্দেশ্যে, সাথে তার সেই বইয়ের নকল পৃষ্ঠাগুলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ফ্রান্সের খ্রিস্টান হওয়ায় ইহুদিদের একটা বিদ্বেষ ছিল তার উপর। কেউ সাহায্য করতে রাজি হলো না। অগত্যা ফ্লামেল আবার রওনা দিলেন ফ্রান্সের উদ্দেশ্যে। ফেরার পথে ঘটল এক চমকপ্রদ ঘটনা। এক পানশালায় ফ্লামেল এক ব্যবসায়ীকে নিজের দুঃখের কথা বলছিলেন। এমন সময় সেই ব্যবসায়ী তাকে জানালেন তার সন্ধানে এমন একজন বুড়ো মানুষ আছেন যিনি এ বিষয়ে সাহায্য করতে পারবেন। অগত্যা মায়েস্ত্রো কানশেস নামক সেই বৃদ্ধের সন্ধানে নেমে পড়লেন তিনি। ঘটনাচক্রে বৃদ্ধ নিজেও ছিলেন আলকেমির গবেষক এবং যুবরাজ আব্রাহামের লেখা বইটি তিনিও খুঁজছিলেন, যেটা গত শতাব্দীতে হারিয়ে যায়। সারা রাত ধরে দুজনের মধ্যে চলে আলকেমির আলোচনা। মায়েস্ট্রো ফ্লামেলকে বুঝিয়ে দেন প্রতীকগুলোর অর্থ আর কিভাবে কি করতে হবে, কিন্তু পর্যাপ্ত ছিল না নকল করে আনা সেই কয়েকটা পৃষ্ঠা। মায়েস্ট্রো বলেন পুরো ব্যাপারটি করার জন্য তার সম্পূর্ণ বইটি দরকার। কিন্তু বইটি তো ফ্রান্সে, উপরন্তু মায়েস্ট্রো একজন ইহুদি। ফ্রান্সে যে ইহুদির প্রবেশ নিষেধ। অগত্যা জীবনের শেষ বয়সে এসে খ্রিস্টান হন মায়েস্ট্রো। এরপর যাত্রা করেন ফ্রান্সের উদ্দেশ্যে। কিন্তু বিধাতা যে সবার জন্য সবকিছু নির্ধারণ করে রেখেছেন। অর্নিসের কাছাকাছি আসতেই মায়েস্ট্রো অসুস্থ হয়ে পড়লেন। ফ্লামেল শত চেষ্টাতেও বাঁচাতে পারলেন না। অতঃপর ভগ্ন হৃদয় নিয়ে ফ্রান্সে নিজের বাড়িতে ফিরে আসলেন ফ্লামেল। একটুর জন্য জানা হলো না সেই গুপ্ত জ্ঞানের ফর্মুলা। তবে হতাশ হলেন না ফ্লামেল। তিনি মায়েস্ট্রোর কাছ থেকে যেটুকু শিখেছিলেন সেইটুকু জ্ঞান নিয়ে বইয়ের বাকি অংশের মর্মোদ্ধার করার সিদ্ধান্ত নিলেন। সবটা না পারলেও তিনি যা পারলেন তা ছিল যথেষ্ট। পরবর্তী 3 বছরে ফ্লামেল নিরলস গবেষণা আর হাতে কলমে কাজ করলেন। সালটি সম্ভবত 1379। নিকোলাস ফ্লামেল তার স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো ধাতু ট্রান্সমিশন করে ফেললেন। তারা দুজন মিলে প্রায় 0.23 কেজি পারদকে রূপোয় পরিণত করলেন। এর আরও 3 বছর পর সেটাকে পরিণত করলেন নিখাত সোনায়। সবকিছু একেবারেই গোপনে। ঐতিহাসিক দলিল অকাট্যভাবে ধাতুকে সোনায় পরিণত করার বিষয়টি প্রমাণ করে না। যেহেতু আলকেমির গবেষণা ছিল একটি গোপন বিষয়, তাই এসব গবেষণার কোনো অকাট্য দলিল থাকবার কথা নয়। তবে ঠিক এই সময়টাতে নিকোলাস ফ্লামেল অনেক ধনী হয়ে যায়। সামান্য একজন বই দোকানি হয়ে তিনি প্রতিষ্ঠা করেন গরিবদের জন্য পুনর্বাসন প্রকল্প, কবরস্থান, বিনামূল্যে হাসপাতাল আর অসংখ্য চার্চ। তার এই অগাধ সম্পদের উৎস তবে কি ছিল? অতি প্রাকৃত কোনো রহস্যের সন্ধান ছাড়া একজন সাধারণ বই বিক্রেতার এত ধনী হয়ে ওঠার রহস্যের সমাধান করাটাও কঠিন নয় কি? তবে ধনী হয়ে যাওয়ার পরেও ফ্লামেল নিজে এবং তার স্ত্রীর কোনো জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেনি। নিকোলাস ফ্লামেল আর তার স্ত্রী পেরলেন নিজেদের শেষ বয়সে এসে সমাজ কল্যাণে ব্রতী হন। পূর্বেই বলছি, আলকেমি গবেষণা ছিল একটি গোপনীয় ব্যাপার। এ কারণে ফ্লামেল ও তার স্ত্রী বেশ গোপনীয়তার সাথেই তাদের গবেষণা চালিয়েছেন। ফলে তাদের গবেষণা সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। অবশ্য তরুণ বয়সের পর থেকেই ফ্লামেলের জীবন ছিল রহস্যে ভরা। সেই রহস্য কাটেনি তার মৃত্যুর পরেও। ফ্লামেলের অন্তর্ধান নিয়েও আছে রহস্য। অনেকের মতে নিকোলাস শুধু পরশপথর নয়, বানিয়েছিলেন অমৃত সুধাও। ফলে অনেকের বিশ্বাস তার মৃত্যু একটি বানোয়াট ঘটনা। প্রকৃতপক্ষে ফ্লামেল দম্পতি আজও বেঁচে আছেন অমৃত সুধার বদৌলতে, লোকচক্ষুর আড়ালে, নির্ভীকতে।